পিরিয়ড মিস হয়ে যাওয়ার 7 থেকে 10 দিনের মাথায় আবার কেন পিরিয়ড হচ্ছে? এই ক্ষেত্রে যারা কনসেপশনের জন্য চেষ্টা করছেন বা গর্ভধারণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বিষয়টা খুবই জটিল হয়ে যাচ্ছে। 7 থেকে 10 দিনের মাথায় সম্ভাব্য ডেট পেরিয়ে গিয়ে তারা দেখছে যে আবার পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। এর কারণ কি, কেন হচ্ছে, কারণ সমাধান সবকিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। তবে পুরো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আর শেষের পয়েন্টটি সব থেকে মূল্যবান, এইটা না দেখলে আপনারা পুরো ভিডিওটির মানেই বুঝতে পারবেন। শুরুতেই বলবো আমাদের পিরিয়ডটা কেন মিস হচ্ছে, তার বেশ তো কিছু কারণ রয়েছে। তো আমি মেন 4টি পয়েন্ট নিয়ে আমি আপনাদেরকে বলবো। প্রথমত, আপনি কনসিভ করতে পারেন। কনসিভ করলে যে আপনার পিরিয়ড হবে না, এটা কিন্তু ন্যাচারাল একটা ব্যাপার, এটা আপনারা সকলেই জানেন। দ্বিতীয়ত, আপনার মাসিক হয়তো অনিয়মিত রয়েছে বা ইরেগুলার রয়েছে। আপনার মাসে 2বার মাসিক হতে পারে বা 45-এর অন্তর হতে পারে, এইটাকে কিন্তু আমরা অনিয়মিত পিরিয়ড বলে থাকি। এবার যেটা বলবো সেটা হলো, আপনি কি কোনো পিল খাচ্ছেন, গর্ভনির্ধারক কোনো পিল, 72 এরকম অনেক রকম বাজেট চলতি পিল পাওয়া যাচ্ছে, এগুলো খেলেও কিন্তু এমন হওয়াটা স্বাভাবিক। আর যেটা মূল যে 4 নম্বর যে পয়েন্টটি, সেটি হলো আপনার হয়তো হরমোনাল ব্যালেন্স ঠিক নেই। কারণ একটা মেয়ের পিরিয়ড হওয়ার ক্ষেত্রে কিন্তু তার হরমোনাল চেঞ্জেসগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কোনো হরমোন বেশি বা কোনো হরমোন কম রয়েছে, এই কারণেও কিন্তু আপনার পিরিয়ডটা ডিলে হতে পারে বা দেরিতে হতে পারে। এবার গুরুত্বপূর্ণ যে কথাটা বললাম না, যে যারা আমরা কনসেপশনের জন্য বা গর্ভধারণের জন্য ট্রাই করছি, তাদের কাছে কিন্তু এটা খুবই একটা জটিল। আপনি যে সম্ভাব্য ডেটে পিরিয়ড মিস হওয়ার পর ভাবছেন আমার মধ্যে তো আমি অনেক সিমটম দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে যে না আমি গর্ভবতী হতে চলেছি, কিন্তু এই যে 7 থেকে 10 দিন আমরা বলি না, ওয়েট করে আপনি তারপরে আপনি ভাবুন বা টেস্টটা করান। 7 থেকে 10 দিন কেন অপেক্ষা করতে বলি, তার বিশেষত তো কারণ রয়েছে। এর মাঝখানে যদি পিরিয়ড হয়ে যায় তাহলে তো ন্যাচারাল ব্যাপার বা স্বাভাবিক ব্যাপার। এবার আপনাদের হয়তো আপনার মনে হচ্ছে যেন আমার সব সিমটম রয়েছে, কিন্তু কেন আমরা এতদিন অপেক্ষা করতে বলছি? তাহলে অবশ্যই HCG হরমোনটা কিন্তু 7 থেকে 10 দিন বাদেই ব্যালেন্সটা ঠিক থাকে। তখন যদি আপনি প্রেগনেন্সি টেস্ট করেন, এই ক্ষেত্রে আপনার রিপোর্ট পজিটিভ দেখায়, তার জন্য আমরা 7 থেকে 10 দিন অপেক্ষা করতে বলি। এবার বলবো কারণ, যে মূল কারণগুলো, হরমোনাল যে চেঞ্জ, কি হরমোনের কি পরিবর্তন হয়, চলুন তাহলে সেটা জেনে নেই। এবার বলবো যে হরমোনাল ইনব্যালেন্সগুলো হয় বা হরমোনের যে ভূমিকাগুলো রয়েছে, থাইরয়েড হরমোন, কিটিনাইজিং হরমোন, অবশ্যই প্রোল্যাক্টিন হরমোন। তো এখন আমরা প্রত্যেককেই বলি টেস্ট করাতে, প্রোল্যাক্টিন হরমোনটা টেস্ট করে নেওয়া উচিত। থাইরয়েড কি আপনার বেশি বা কম যদি থেকে থাকে, এই ক্ষেত্রে আমরা বলে থাকি কিটিনাইজিং হরমোনটা আপনার প্রত্যেক কটি হরমোন একটার সাথে একটা কিন্তু যুক্ত। এবার প্রেগনেন্সির মেন ভূমিকা পালন করে কিন্তু HCG হরমোন। HCG হরমোনের মাত্রাটা বাড়িয়ে প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেনের মাত্রাটা কমিয়ে দেয়। যদি এই হরমোনগুলো ঠিকঠাকভাবে তাদের ভূমিকা পালন না করে, এই ক্ষেত্রে আপনার প্রেগনেন্সিটা কিন্তু স্টে করতে নাও পারে, অর্থাৎ আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে। তাহলে আমাদের এই হরমোনগুলো ঠিকঠাক আছে নাকি, তাহলে কি করতে হবে? অবশ্যই সেই ক্ষেত্রে আমরা একটা ভালো গাইনোকোলজিস্ট দেখিয়ে, যদি আপনাদের এরকম হরমোনাল প্রবলেম থেকে থাকে, তাহলে আপনি যদি প্ল্যান করতে চান তাহলে এই টেস্টগুলো করিয়ে নেবেন। এবার আপনাদেরকে বলবো যে এই হরমোনের কি কাজ রয়েছে। প্রোজেস্টেরন হরমোনের ইউটেরাসের ভেতরে লাইনিং তৈরি করতে, যেখানে ভ্রূণটা থাকবে ফিটাসের মধ্যে, সেটা যদি ঠিকঠাকভাবে তৈরি না হয় তাহলে কিন্তু আপনার ভ্রূণটা স্টে করবে না। এই ক্ষেত্রে কিন্তু প্রোজেস্টেরনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। প্রোজেস্টেরন যদি মাত্রায় কমে যায় বা বেড়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু আপনার ঠিকঠাকভাবে ইমপ্ল্যান্টেশন হবে না। এবার অনেকেই বলছে আমি তো আমার মধ্যে ইমপ্ল্যান্টেশন, ব্লিডিং সেটা লক্ষ্য করতে পারছি না। অনেক মহিলাই তো রয়েছে ইমপ্ল্যান্টেশন না দেখেও কিন্তু সুস্থ সন্তানের জন্ম দিয়েছে। তাই প্রত্যেক কটা সিমটম যে আপনি আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন এমন কিন্তু কিছু না, কিন্তু হরমোনগুলো কিন্তু ব্যালেন্সভাবে আপনার শরীরে কাজ করে, সেটা কিন্তু খুবই জরুরি। অপারেশনের পর, মিলন হওয়ার পর যদি আপনার প্রেগনেন্সিটা স্টে করে, এই ক্ষেত্রে আপনার HCG হরমোনটা বৃদ্ধি পেতে থাকবে, প্রোজেস্টেরন হরমোনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকবে। এই ক্ষেত্রে যদি অন্যথা হয় তাহলে কিন্তু আপনার প্রেগনেন্সিটা স্টে নাও করতে পারে। যদি প্রোজেস্টেরনের মাত্রাটা অনেকটাই বেড়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু আপনার প্রেগনেন্সি স্টে করবে না। এবার আরও তো সমস্যা থাকতে পারে, যেমন একটা মায়ের সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কনসিভ করতে গেলে বাবার ভূমিকাও রয়েছে সমান পরিমাণে। পুরুষের শুক্রাণুর গুণগত মান যদি ভালো না হয়, এই ক্ষেত্রে আপনার প্রেগনেন্সিটা স্টে নাও করতে পারে। ডিম্বাশয়ে যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে, তাহলেও আপনার প্রেগনেন্সি স্টে করবে না।
এবার আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে আমি আপনাদের আলোচনা করব যে কী কী কারণে আপনাদের 7 থেকে 10 দিনের মাথায় পিরিয়ড আপনারা দেখেন বা কী কারণে এটা হচ্ছে। তাহলে চলুন সেটা এবার জেনে নিই। হয়তো মায়ের যে সম্ভাব্য বয়স 35 থেকে 39-এর মধ্যে যদি তারা কনসেপ্ট করার চেষ্টা করে, এই ক্ষেত্রে হয়তো তাদের বয়সটা অনেকটাই বেশি হয়ে যাচ্ছে, তার জন্য তাদের 7 থেকে 10 দিনের মাথায় বা মিসক্যারেজের কোনো হিস্ট্রি থাকতে পারে, জিনগত সমস্যাও থাকতে পারে। বাচ্চার জন্মগত ত্রুটি কেন হয়? একটা ভ্রূণ তৈরি হওয়ার ক্ষেত্রে সঠিক পরিমাণে ক্রোমোজোমের দরকার হয়। যদি ক্রোমোজোমের মাত্রা বেশি হয় বা কম হয়, এই ক্ষেত্রেও কিন্তু ভ্রূণ তৈরি হতে সমস্যা দেখা দিতে পারে। এই ক্ষেত্রে আবার প্রেগনেন্সিটা স্টে না করতে পারে। মারা বা বাবাদের দুজন উভয়কেই বলবো আপনারা মাদক দ্রব্য বা মদ্যপানগুলো এগুলো আপনারা ছেড়ে দেবেন, কারণ এই সব খাওয়ার খেলে কিন্তু প্রেগনেন্সিতে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। মায়ের প্ল্যাসেন্টা বা গর্ভফুল এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, যদি রক্তস্বল্পভাবে ঠিকঠাকভাবে যদি শিশু গ্রহণ করতে না পারে, এক্ষেত্রে আপনার মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও মা যদি কোনো কঠিন রোগে ভুগে থাকে, যেমন HIV যদি কোনো সমস্যা থাকে, রুবেলার কোনো শরীর সমস্যা থেকে, 7 থেকে 10 দিনের মাথায় যে পিরিয়ডটা হয়ে যাচ্ছে সেটা হয়তো মায়ের কোনো জটিল রোগ থেকে থাকে, এর জন্যই তাদের হয়তো প্রেগনেন্সিটা স্টে করলো না। শরীর হয়তো দিচ্ছে না বা স্বাভাবিকভাবে বুঝতে পারছে যে এই প্রেগনেন্সিটা আপনার হয়তো কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। মায়ের হয়তো ডায়াবেটিসের সমস্যা রয়েছে বা থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে, এছাড়াও জিনগত হিস্ট্রি থাকতে পারে, যেমন HIV বা রুবেলা এরকম টাইপেরও কোনো আপনার সমস্যা যদি শরীরে থেকে থাকে, এই ক্ষেত্রে আপনার প্রেগনেন্সিটা স্টে করে না। অনেক মায়েদেরকে আমরা বলে থাকি, যদি আপনারা প্রেগনেন্সি প্ল্যান করে থাকেন, তাদের যদি কোনো জটিল কোনো রোগ থেকে থাকে বা আপনারা কোনো মেডিসিন নিয়ে থাকেন, অবশ্যই আগে সেই ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, তারপরে একজন ভালো গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ নিয়েই আপনারা প্রেগনেন্সি প্ল্যানের দিকে এগোবেন। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা যাবে না। আর 35 থেকে 39 বয়সের বেশি হয়ে গেলে প্রেগনেন্সিটা স্টে করার চান্সই কম। তার থেকে আমরা সবাইকে বলে থাকি একটু তাড়াতাড়ি প্ল্যান করে নিতে। এখন ব্যস্ততম লাইফস্টাইলে সবাই চায় সবটা গুছিয়ে ধীরে সুস্থে প্রেগনেন্সি প্ল্যানটা করবে। এবার জরায়ুর যেই জায়গাটায় বেবি থাকার কথা, সেটা যদি স্বাভাবিকের তুলনায় বড় বা ছোট হয়, সেক্ষেত্রেও সমস্যা দেখা দিতে পারে। আমরা এই ক্ষেত্রে বলি আপনাদেরকে ভালো একটা আল্ট্রাসাউন্ড করিয়ে নেবেন, তাহলে সব সুন্দরভাবেই বোঝা যাবে। টিউবে যদি কোনো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে আপনার টিউবটাও পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এরকম নানান ধরনের হেল্পফুল ভিডিও আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা ভিডিওগুলো দেখলে অনেকটাই উপকৃত হবেন। ডিসক্রিপশন বক্সে আমি তারই লিঙ্ক দিয়ে দেবো। আর আজকের এই ভিডিওটা দেখে আপনাদের হয়তো অনেকটাই হেল্পফুল হবে। আর যদি কোনো সমস্যা থেকে থাকে বা জানার কোনো আগ্রহ থেকে থাকে, আমাকে কমেন্ট বক্সে আপনারা সেন্ড করতে পারেন, আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবো। আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। নমস্কার।